আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। অনার্স চতুর্থ বর্ষ গণিত ডিপার্টমেন্টের প্রত্যেকটা পরীক্ষার্থীকে জানাই শুভকামনা। তো তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো টেন্সর অ্যানালাইসিস, টেন্সর বিশ্লেষণ বই। আর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি হলো মূলত চ্যাপ্টার 2 এর চ্যাপ্টার 2 অধ্যায় 2 রিমানিয়ান মেট্রিক জগৎ। রিমানিয়ান মেট্রিক জগৎ বা মেট্রিক টেন্সর অথবা ইউক্লিডীয় মেট্রিক জগৎ বা মেট্রিক টেন্সর। তো খেয়াল করো, এখানে প্রশ্ন তোমরা দেখতে পারতেছো বেলনাকার স্থানাঙ্ক পদ্ধতিতে ইউক্লিডীয় জগতের মেট্রিক নির্ণয় করো। বেলনাকার স্থানাঙ্ক পদ্ধতিতে ইউক্লিডীয় জগতের মেট্রিক নির্ণয় করো। তোমরা আরও দেখতে পারতেছো 2011 সাল, 14 সাল এবং 16 সালে এই প্রশ্নটা আসছে। বলতে গেলে এই চ্যাপ্টার 2 থেকে অধ্যায় 2 থেকে প্রায় প্রতি বছরই এই টাইপের একটা না একটা প্রশ্ন থাকেই, কোনো না কোনোভাবে দিয়েই দেয় তারা। এই জন্য এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট আর এগুলো অনেক সহজ। দেখা গেছে তুমি কয়েকবার প্র্যাকটিস করলেই দেখা গেছে এটা মনে রাখা সহজ। এই জন্যই বিশেষ করে এই অধ্যায়ের এই সমস্যাগুলা আসলে সহজেই নাম্বার পাওয়া যায়। তো আমি আর কথা বাড়াচ্ছি না। তো তোমাদের শুরুতে আমি প্রশ্নটা বইয়ে দেখাই, বইয়ে কীভাবে আছে। তোমরা স্ক্রিনে দেখতে পারতেছ বেলনাকার স্থানাঙ্ক পদ্ধতিতে ইউক্লিডীয় জগতের মেট্রিক নির্ণয় করো। 1116 সাল পরে আসছে কিনা আমি জানি না, তোমরা নিজেরা দেখে নিবা, চেক দিবা। কার্তেশীয় স্থানাঙ্ক পদ্ধতিতে ইউক্লিডীয় জগতের মেট্রিক, এটা মূলত দেখো খেয়াল করো, তারা বইয়ে 2টা পদ্ধতিতে করে দিচ্ছে। এটা বড় একটা পদ্ধতি। এই পদ্ধতিতে করলে দেখা গেছে অনেক সময় দরকার, আর যেহেতু পরীক্ষার হলে অনেক সময় কম থাকে, অনেকগুলো প্রশ্ন আনসার করতে হয়। এই জন্য এত বড় বই না দিয়ে আর অন্য একটা ভিন্ন বিকল্প একটা পদ্ধতি আছে, এই পদ্ধতিতে করলে সহজেই করা যায়। খেয়াল করো, এটা অনেক বড় একটা পদ্ধতি তারা এখানে করে দিচ্ছে। এই যে এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়ে দেখা গেছে দেওয়া হয় যে এটা মূলত মেট্রিকের, এই যে ত্রিমাত্রিক মেট্রিকের যেহেতু এটা ইউক্লিডের ত্রিমাত্রিক জগৎ, এই জন্য মেট্রিকের ওই নিয়মটা ফলো করে নির্ণায়কের মাধ্যমে তারা সিস্টেম করে দিচ্ছে। আচ্ছা, তো খেয়াল করো অন্যভাবে, দেখো অন্যভাবে কার্তেশীয় স্থানাঙ্ক পদ্ধতিতে মেট্রিক নির্ণয়, এটাও কিন্তু এভাবে কিন্তু করা যায়। এটা একটা সহজ পন্থা। সেম প্রশ্নই কার্তেশীয় বেলনাকার স্থানাঙ্ক কার্তেশীয় আকার নিয়ে, বেলনাকার স্থানাঙ্ক কার্তেশীয় আকার নিয়ে সেটা কি সহজে সমাধান করা যায়। খেয়াল করো, এটা কিন্তু এই এতটুকু উত্তর, এটুকু কিন্তু এটার উত্তর হয়েছে অন্যভাবে। এই পর্যন্ত কি এটার উত্তর শেষ, কমপ্লিট। তো আমরা মূলত এটাই খাতায় করে দেওয়ার চেষ্টা করব। এখানে একটু অগোছালো লাগবো, কারণ দেখো হঠাৎ করে এই লাইনের পর লাইন লিখে ফেলছে, এই লাইনের পর লাইন লিখে ফেলছে, এটা বোঝা দায় হয়ে যায়, যে টাফ হয়ে যায় যে কোন লাইন থেকে কেমনি কীভাবে আসলো। এই জন্য আমি খাতায় ভেঙে করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আর কথা বাড়াচ্ছি না, তো চলো আমরা আনসার দেওয়া শুরু করি এটার। তো দেখো শুরুতেই কী ছিল প্রশ্নটা, বেলনাকার স্থানাঙ্ক পদ্ধতিতে ইউক্লিডীয় জগতের মেট্রিক নির্ণয় করো। তাহলে প্রশ্ন অনুযায়ী যদি বলতে চাই, তাহলে একটা কথা অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। তোমাদের আগে এটা জানতে হবে যে বেলনাকার স্থানাঙ্ক কীভাবে কার্তেশীয় আকার নিতে হয়, আবার কার্তেশীয় আকার কীভাবে বেলনাকার স্থানাঙ্ক প্রকাশ করতে হয়, আবার গোলকীয় স্থানাঙ্ক কীভাবে কার্তেশীয় আকার নিতে হয়, বা কার্তেশীয় আকার কীভাবে গোলকীয় স্থানাঙ্কে প্রকাশ করতে হয়, এই বিষয়ে তোমাদের অবশ্যই জানা থাকতে হবে। আর এটার জন্য একদম অতি ফার্স্ট একটা ক্লাস আমি অনলাইনে আপলোড করছি অলরেডি। একদম সর্বপ্রথম যে ক্লাসটা আপলোড করছি টেন্সর অ্যানালাইসিস বইয়ের সাবজেক্টের, এই প্রথম ক্লাসটাই হলো বেসিক ক্লাস। এটা হলো বেলনাকার স্থানাঙ্ক, কার্তেশীয় আকার, বেলনাকার, তারপরে গোলকীয় আকার, এগুলোর স্থানাঙ্ক আকারে একটা থেকে আরেকটায় রূপান্তর বা একটা থেকে আরেকটায় প্রকাশ কীভাবে করতে হয় তা নিয়ে একটা গুরুত্বপূর্ণ ক্লাস দিয়েছি। তোমরা অবশ্যই দেখবা, সেখানে অনেক কিছু বলছে এই বিষয়ে। তো আশা করি তোমরা অবশ্যই দেখবা, দেখলে তোমাদের জন্য সহজ হয়ে যাবে এই প্রশ্নটা বোঝা। তো আমি এখানে সরাসরি লিখে বলতেছি, কথাটা কি আমি লিখে বলাই, সমাধান শুরু করে দিলাম। আমি লিখে আবার দেখাই, খেয়াল করে আমি লিখে পাচ্ছি। তো আমরা জানি কি কার্তেশীয় স্থানাঙ্ক পদ্ধতিতে ইউক্লিডীয় জগতের মেট্রিক, কারণ যেহেতু বলে দিচ্ছে বেলনাকার স্থানাঙ্ক পদ্ধতিতে ইউক্লিডীয় জগতের মেট্রিক নির্ণয় করতে, এই জন্য আমরা প্রথমে বেলনাকার স্থানাঙ্ককে কার্তেশীয় আকার নিয়ে যাচ্ছি। কারণ আমরা জানি সহজে সমাধান করার জন্য বেলনাকার স্থানাঙ্ক দেখা থাক বা গোলকীয় আকার স্থানাঙ্ক দেওয়া থাক, যাই থাকুক, আমরা সেটাকে অবশ্যই কী করি, কার্তেশীয় আকার নিয়ে আসি, তারপর সহজে সেটাকে সমাধান করার চেষ্টা করি। তো খেয়াল করো, এই আমরা জানি সর্বপ্রথম এই লাইনটা দেখো, কার্তেশীয় স্থানাঙ্ক পদ্ধতিতে ইউক্লিডীয় জগতের মেট্রিক হলো ডিএস স্কয়ার সমান ডিএক্স স্কয়ার প্লাস ডিওয়াই স্কয়ার প্লাস ডিজেড স্কয়ার। এটা তোমরা অলরেডি বইয়ে দেখাইছি, তারপর আমি আবার দেখাই দিই। খেয়াল করে দেখো, কার্তেশীয় স্থানাঙ্ক পদ্ধতিতে ইউক্লিডীয় জগতের মেট্রিক ডিএস স্কয়ার সমান ডিএক্স স্কয়ার প্লাস ডিওয়াই স্কয়ার প্লাস ডিজেড স্কয়ার। আশা করি তোমরা বুঝতে পারছো। আর এই জন্যই বলছি তোমার বেসিক ক্লাসগুলো করবা, তাহলে তোমার জন্য আরও বোঝা সহজ হয়ে যাবে। তা না হলে মনে হবে যে কোথেকে কী লেখা হইতেছে এখানে, বা কোথেকে কী এসে বললো হঠাৎ করে। এই জন্য বেসিক ক্লাসগুলো করা জরুরি। পরবর্তীতে খেয়াল করো, এখানে কার্তেশীয় স্থানাঙ্ক বেলনাকার স্থানাঙ্ক এর মধ্যে একটা সম্পর্ক আছে।
যেহেতু বেলনাকার স্থানাঙ্ক পদ্ধতি থেকে ইউক্লিডের জগতের ম্যাট্রিক নির্ণয় করতে বলছে, এই জন্য আমরা কার্তেশীয় আকার বা কার্তেশীয় স্থানাঙ্ক আকারকে বেলনাকার স্থানাঙ্কের যে আকারের মধ্যে দুটোর মধ্যে সম্পর্ক আছে সেই সম্পর্কটা এখানে লিখবো। আমি লিখে ফেলতেছি, পরে দেখাই। খেয়াল করে আমি লিখে ফেলছি। এটাকে আমরা 1 নং সমীকরণ দিই, এটা 1 নম্বর সমীকরণ। তাহলে এখন কার্তেশীয় স্থানাঙ্ক এটা হচ্ছে এক্স ওয়াই জেড, যেহেতু ত্রিমাত্রিক ইউক্লিডের জগৎ মূলত এখানে ত্রিমাত্রিক, এই জন্য লেখা হইতেছে এক্স ওয়াই জেড। বিষয়টা হচ্ছে এরকম, তোমরা যারা জানো তাদের জন্য আমি একটু লিখে দিই। এটা হচ্ছে যদি আমি এক্স ধরি, এটা ওয়াই ধরি, তাহলে এটা হচ্ছে জেড। এটা হচ্ছে এরকম এক্স ওয়াই জেড, এটা একটা ত্রিমাত্রিক জগৎ, তাই না? যেহেতু ত্রিমাত্রিক ইউক্লিডের জগৎ সেজন্য এখানে নেওয়া হয়েছে কি এক্স ওয়াই জেড। এবং বেলনাকার স্থানাঙ্ক কি সেটা রো ফাই জেড, এটা হচ্ছে রো, এটা হচ্ছে ফাই, এটা হচ্ছে জেড। তো দেখো খেয়াল করো, এখানে কিন্তু জেড আর এখানে কিন্তু জেডই আছে, এটার মধ্যে কোনো জেডের মধ্যে বিশেষ কোনো পরিবর্তন ঘটে নাই। শুধু এক্স আর ওয়াইয়ের জায়গায় কী এসে পড়ছে না, এক্সের জায়গায় এসে পড়ছে রো আর ওয়াইয়ের জায়গায় এসে পড়ছে ফাই। তো ওইভাবে আমাদের তাদের মধ্যে সম্পর্ক সমূহ হবে। আমরা আবার বলতেছি, একদম অতি ফার্স্ট যে প্রথম বেসিক ক্লাসটা আমরা দিয়েছি, এই ক্লাসে আলোচনা করছি এই বিষয়ে, তোমরা দেখবা। তো দেখো এখানে এর মধ্যে সম্পর্ক মধ্যে এক্স, যদি আমরা কার্তেশীয় আকারকে বেলনাকার স্থানাঙ্কে রূপান্তর করতে চাই তাহলে এক্স সমান সমান হবে কি রো কস ফাই, এবং ওয়াই সমান সমান হবে কি রো সাইন ফাই, এবং জেড সমান সমান জেড, কারণ জেডের কোনো বেশি পরিবর্তন হইতেছে না, এখানে জেড জেডই থাকবো। আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তীতে খেয়াল করো, এটা আমরা একবার অন্তরীকরণ করবো এক্সের সাপেক্ষে। তো আমরা এই প্রত্যেকটাকে যদি এক্সের সাপেক্ষে কারণ করা লাগবে, কারণ কি এখান থেকে হয় যে এখানে ডিএক্স লেখা, এখানে ডিওয়াই লেখা, এখানে ডিজেড লেখা। এই ডিএক্স ডিওয়াই ডিজেডের মানে কি এখানে ডিএস। আচ্ছা, ডিএক্স মানে হলো এক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণ, ওয়াই সাপেক্ষে একবার, এখানেও কিন্তু এক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণ, আবার এখানেও কিন্তু জেডের সাপেক্ষে একবার, ওয়াইয়ের সাপেক্ষে একবার অন্তরীকরণ, জেডের সাপেক্ষে একবার অন্তরীকরণ। তাহলে আমরা এটাকে প্রথমটাকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করবো, পরেরটাকে ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করবো, তারপরটাকে জেডের সাপেক্ষে অন্তরীকরণ করবো। এরকম আমরা একবার করে অন্তরীকরণ করে এটাকে লিখে ফেলবো। তো সুতরাং অন্তরীকরণ করার পরবর্তী যদি আমরা লিখে খেয়াল করো ডিএক্স, এর একটা কথা আছে, দেখো আমরা যদি ডিএক্স অন্তরীকরণ করি তাহলে কিন্তু এখানে ইউভির একটা সূত্র করবো। ইউভি বলতে এই প্রথমটাকে আমরা ইউ ধরবো, আর পরেরটাকে আমরা বি ধরবো। এক্সের সম্পর্কে ইউভি অন্তরীকরণ সূত্র আমরা সকলে জানি, আমি একবার লিখে দিই তোমাদের বোঝার সুবিধার্থে। ডিএক্স যদি ইউভি থাকে তাহলে ইউকে রেখে বিকে অন্তরীকরণ এক্সের সাপেক্ষে প্লাস বিকে রেখে ইউকে অন্তরীকরণ। আশা করি তোমরা সকলে জানো, আমি লিখে দিচ্ছি, তোমরা লিখবা না, এই লাল কলম দিয়ে আমি লিখতেছি, এগুলো তোমরা লিখবা না, এটা আমি বোঝার জন্য লিখতেছি। এই সূত্রটা এখানে প্রয়োগ হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ইউভি সূত্র ইউডিডি এক্স অফ ভি প্লাস বিডিডি এক্স অফ ইউ, তোমরা সকলে এই বিষয়ে অবগত আছো আমি জানি। তো দেখো আমি যদি ইউকে ধরে ইউকে রেখে প্রথম বিকে অন্তরীকরণ করি তাহলে ইউকে রাখলাম, তাহলে রো রাখলাম, তাহলে বি কস, এনে কিন্তু ফাই, তাই না? এটা আমরা কস যদি আমরা এক্স ধরি কল্পনা করি তাহলে কিন্তু কস এক্সের অন্তরীকরণ বা কস থিটা যদি কল্পনা করি তাহলে কস থিটার অন্তরীকরণ কি সাইন থিটা, সরি মাইনাস সাইন থিটা, তাই না? আমরা জানি, আমরা নর্মালি কি জানি যে এই কস থিটাকে অন্তরীকরণ করলে কি পাওয়া যাবে, মাইনাস সাইন থিটা। তো যেহেতু মাইনাস চলে মাইনাস শুরুতে দিলাম আমি, আর এটা লিখলাম কি মাইনাস সাইন থিটা। তো এর ফাই এটা কিন্তু এক্স না, যেহেতু এটা এক্স না তাহলে এটা কি আবার অন্তরীকরণ করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তীতে দেখো প্লাস দিলাম, প্লাস পরবর্তীতে আমরা বি কে রাখে ইউকে অন্তরীকরণ করবো ইনশাআল্লাহ, বুঝতেছো? এইগুলো তোমরা অলরেডি জানো সবাই, এগুলো অন্তরীকরণ তোমরা অলরেডি ইন্টারমিডিয়েট থেকে করতেছো, অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার তোমরা করছো একবার। তো আমি সরাসরি লিখলে হয়, তারপরে আমি একবার বলে দিতেছি। দেখো এখন আমরা বি কে রেখে ইউকে অন্তরীকরণ করবো। বি কে রেখে যদি ইউকে অন্তরীকরণ করি তাহলে বি হলো কি এখানে কস ফাই, আর ইউকে অন্তরীকরণ করতেছি ইউকি রো, তাহলে এটা কি হবে ডি রো। তো এটাই হলো ডিএক্স বা এই এক্সকে অন্তরীকরণ করে আমরা এটা পাইলাম। তো পরবর্তীতে আমরা কী করবো ওয়াইকে, তারপর যদি আমরা ওয়াই কী করি, সুতরাং ডিওয়াই। এখন যদি আমরা ওয়াই কী করি ডিওয়াই, সেম ঘটনা। তাহলে আমরা প্রথমটাকে কী ধরবো, এটাকে ইউ ধরবো, পরেরটাই কী ধরবো বি ধরবো। তাহলে আমরা আবার আগের মতো ইউকে রেখে বিকে অন্তরীকরণ করি, তাহলে ইউকে আছে, এখানে রো আছে, তো রো রাখলাম। এখন দেখো সাইন ফাই আছে, সাইন ফাইয়ের অন্তরীকরণ হলো কস ফাই, দেখো ফাই তো এখানে এক্স না, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে এক্সের সাপেক্ষে, তাহলে এটা কি ডি ফাই হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তীতে দেখো প্লাস, এখন আমরা কী করবো সাইন ফাই বিকে রেখে ইউকে অন্তরীকরণ করবো, তাহলে বি রাখলাম, সাইন ফাই বিকে রাখলাম। এখন ইউকে অন্তরীকরণ করলে কী হবে, সেটা সেম, তাহলে এখানে কী হবে জিরো, আর এখানে তো জেড, তাই না? তো এটাকে কী করতে হবে, আমরা যে জেডকে দেখো করো, জেডকে অন্তরীকরণ করলে ডি জেড, তাহলে এটা কী হবে ডিজেটই হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এটা কঠিন না, তোমরা দু একবার এটা দেখলেই আশা করি বুঝতে পারবা। আর নিজেরা কয়েকবার প্র্যাকটিস করো, প্র্যাকটিস ছাড়া এগুলো ম্যাথ মনে রাখা টাফ। তো প্র্যাকটিস করলে দেখবে একদম সহজ হয়ে গেছে। আর এইগুলো এই টাইপের প্রশ্ন হয়তো বললামই প্রায় প্রতি বছর কোনো না কোনোভাবে আসে। পরবর্তীতে খেয়াল করো, আমরা 1 নঙে এই মানগুলো বসিয়ে দেবো, আমরা যে মানগুলো পাইছি এই মানগুলো 1 নঙে বসিয়ে দেবো।
এক নঙে সরাসরি লিখে আমি 1 নং মানগুলো বসিয়ে পাই, মানগুলো বসাই দিতেছি। খেয়াল করো আমি এখানে মান বসাই দিছি। দেখো ডিএস 1 নং কী ছিল এখানে ডিএস স্কোয়ার, এখানে 1 নং কী ছিল ডিএস স্কোয়ার, তো লিখছি আমি ডিএস স্কোয়ার সমান সমান শুরুতে কী ছিল ডিএক্স হোল স্কোয়ার, ডিএক্স স্কোয়ার, তাহলে ডিএক্স এর এখানে মান কী পাইছি আমরা মাইনাস রো সাইন ফাই ডি রো ডি ফাই প্লাস কস ফাই ডি রো। তো দেখো এখানে কিন্তু এটাকে এভাবে লেখা যায়, আমি দাঁড়াও একটু লাইনটা লিখছিলাম না, লিখে দিই। এই কস ফাই ডি রো এটাকে আমি আগে লিখলাম, তারপর মাইনাস রো সাইন ফাই ডি ফাই, এটাকে আমি পরে লিখলাম, কথা কিন্তু একটাই তাই না। প্লাস এটাকে নিয়ে আসলাম, মাইনাস এটা পরে নিয়ে গেলাম, এটাই। তো দেখো এখানে কিন্তু আমি এটা লিখছি, এই যে কস ফাই ডি রো প্লাস রো সাইন ফাই ডি ফাই, এটা কিন্তু আমি লিখছি ফর হোল স্কোয়ার প্লাস পরবর্তীতে দেখো ওয়াই এর মান ডিওয়াই, যেহেতু আমি ডিওয়াই এর মান কী পাইছি এখানে রো কস ফাই ডি ফাই, এ দেখো রো কস ফাই ডি ফাই প্লাস সাইন ফাই ডি রো, এটা প্লাস সাইন ফাই ডি রো, এখানে কিন্তু বসাই দিছি। তারপর তো এখানে কিন্তু ডিওয়াই স্কোয়ার ছিল, তো আমি স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস এখানে কিন্তু ডিজেড স্কোয়ার ছিল আগে থেকেই, তো আমি কি ডিজেড স্কোয়ার বসাই দিলাম, কারণ কি ডিজেড পাইছি আমরা, ডিজেড মানে কি ডিজেডই পাইছি না, তো ডিজেড স্কোয়ার বসাই দিচ্ছি। আসলে বুঝতে পারছো। এখন এখানে নর্মালি কী হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হবে, প্লাস এখানে প্লাস বি হোল স্কোয়ার সূত্র হবে, বর্গমূলের সূত্র তোমরা সকলেই পারো। এখানে আমি লেখা ফেলাই, তারপর দেখাই দিই, সময় নষ্ট হয় এভাবে। এটা কি, এটা আমরা এ ধরবো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে কি এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার, তারপর কি এটাকে এ ধরবো প্লাস এটার বি ধরবো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, তার মানে কি এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার। তো আমি লিখে বলতেছি, যেহেতু ক্লাসের সময় নষ্ট হয়, টাইম লং হয়ে যায়, এই জন্য আমি এটা লেখার পর তোমার দেখাই দিচ্ছি। দেখো আমি এখানে সূত্রটা লিখে বলছি, দেখো প্রথম হচ্ছে এ, তাহলে সূত্র অনুযায়ী কী হবে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, একইভাবে পরেরটা প্লাস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তারপর প্লাস লাস্টে ডিজে স্কোয়ার ছিল, ডিজে স্কোয়ার লিখে দিছি। খেয়াল করো এখানে কিন্তু এই যে 2 রো সাইন ফাই কস ফাই ডি ফাই ডিরো ডিরো ডি ফাই, এটাও কিন্তু সেম। দেখো আমি একটু নিচে নিচে লিখছি, এটা তোমাদের বোঝার সুবিধার্থে তোমরা সহজে বুঝতে পারো। এটা দেখো 2 রো সাইন ফাই কস ফাই ডি ফাই ডিরো, এটা কিন্তু সেম, তার মানে কি এটা আর এটা প্লাস মাইনাসে কাটা, প্লাস মাইনাসে কাটা গেলে থাকে কি এখানে বলতো, এটা আর এগুলো থাকে না, এগুলো থাকলে খেয়াল করো এখানে কিন্তু মিল আছে, এখানে খেয়াল করো তোমরা এটা কিন্তু ডি রো স্কোয়ার, তাই না। খেয়াল করো এই ডি রো স্কোয়ার আর কোথায় আছে, খেয়াল করো এটাও কিন্তু ডি রো স্কোয়ার, এই যে ডি রো স্কোয়ার এটাও কিন্তু ডি রো স্কোয়ার, তাহলে ডি রো স্কোয়ার আমরা যদি কমন নেই, আমি যদি শুরুতে ডি রো স্কোয়ার কমন নেই, ডি রো স্কোয়ার কমন নিলে তাহলে এখানে কী থাকে কস স্কোয়ার ফাই, ফাই থিটা না ফাই, প্লাস এটা কি এখানে কী থাকে এনে ডি রো স্কোয়ার নিচে সামনে, তাহলে এনে কী থাকে সাইন স্কোয়ার ফাই। আসলে তোমরা বুঝতে পারছো। পরবর্তীতে এটা তো প্লাস মাইনাস কাটা গেছে, তাহলে থাকে কি এখানে দাও তো, এই দুটো থাকে না, এই দুটাতে কি কমন আছে দাও তো, এই দুটাতে কমন আছে ডি ফাই স্কোয়ার রো স্কোয়ার ডি ফাই স্কোয়ার, রো স্কোয়ার ডি ফাই স্কোয়ার, এটা তো রো স্কোয়ার ডি ফাই স্কোয়ার আছে, এটা তো রো স্কোয়ার ডি ফাই স্কোয়ার আছে, তাহলে আমরা প্লাস রো স্কোয়ার আর ডি ফাই স্কোয়ার কমন নিলাম, তাহলে এখানে কি থাকে সাইন স্কোয়ার ফাই প্লাস এখানে কি থাকে কস স্কোয়ার ফাই। আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তী কী থাকে দেখো লাস্টে ডিজেড স্কোয়ার, তো ডিজেড স্কোয়ার আমি লিখে দিলাম। খেয়াল করো এখন নর্মালি কি আমরা খুব ভালো করে জানি যে সাইন স্কোয়ার থিটা, এটা যদি আমরা ফাইভের থিটা কল্পনা করি প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাই না। আমরা একটা সূত্র জানি, এটা সেম, এটাও দেখো এটাও কিন্তু সূত্র হয়ে গেছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে ডি রো স্কোয়ার এর পরিবর্তন 1 বসাইলে ডি রো স্কোয়ার 1 গুণ হলে কী হয়ে যাবে, ডি রো স্কোয়ার থাকবে, মানে ডি রো স্কোয়ার ইন্টু 1 প্লাস এনে কি আছে রো স্কোয়ার ডি ফাই স্কোয়ার, এটাও সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কল্পনা করলে এটার মানে কিন্তু 1 প্লাস ডি জেড স্কোয়ার, তাহলে ডি রো স্কোয়ার প্লাস রো স্কোয়ার ডি ফাই স্কোয়ার ডি জেড স্কোয়ার। আর এটাই হলো বেলনাকার স্থানাঙ্কে ম্যাট্রিক, এটাই আমরা কি প্রকাশ করলাম বেলনাকার স্থানাঙ্কে পদ্ধতিতে ইউক্লিডের জগতের ম্যাট্রিক। তো পরবর্তীতে তোমরা এই প্রশ্নের লাইনটা এখানে লিখে দিবা, আমি লিখে দিতেছি, তোমরা লিখে দেবা, এটা তো প্রশ্নের লাইন তাই না, প্রশ্ন থেকে লিখে দেবা যা বেলনাকার স্থানাঙ্কে ইউক্লিডের জগতের ম্যাট্রিক, এই হলো আনসার। তো এতটা কঠিন অনেক সহজ একটা প্রশ্ন, আর তো বললাম এই টাইপের একটা প্রশ্ন প্রতি বছর প্রায় প্রতি বছর কোনো না কোনো প্রশ্ন থাকে, তো তোমরা নিজেরা করবা, প্র্যাকটিস করবা, বাদ বাকি যে প্রশ্নগুলো সেগুলো করার চেষ্টা করবা, আর আমি যে সময় সুযোগ পাই ইনশাআল্লাহ ক্লাসগুলো দেবো। তো সকলে ভালো থেকো, সুস্থ থাকো, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।